সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যুক্তি দিয়ে পৃথিবীটারে দেখাতে চাই যে আজ এই পৃথিবীর সুন্দর কাজ। বিতর্কের মধ্য দিয়ে যুক্তির উদ্ভাসিত ভালোবাসার স্পর্শে আমরা আবিষ্কার করতে চাই এই পৃথিবীর সুন্দরতম অন্তরাত্মার বন্ধনকে। আর তাই আমাদের আজকের আয়োজনের শিরোনাম নবযুগের বক্তব্য 2020, যুক্তি দিয়ে সুপারহিরো। ইনস্টিটিউট অফ সায়েন্স, ট্রেড অ্যান্ড টেকনোলজি ISCTর এই আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি স্কাউটার লাল এম আলকে। আজকের এই ছায়া সংসদের বিতর্কে স্পিকার হিসেবে যে প্রস্তাবটিকে ঘিরে বিতর্কটি আবর্তিত হবে সেটির সাথে আপনাদের পরিচয় করে দিয়েছি। প্রস্তাবটি হচ্ছে, এই সংসদ মনে করে কারিগরি শিক্ষায় দক্ষ ও কর্মমুখী জনশক্তি গড়ে তুলতে পারে। কারিগরি শিক্ষার অবদান। কারিগরি শিক্ষা আমাদের জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে, প্রাতিষ্ঠানিক জীবনে, ব্যক্তি জীবনে এবং সমাজ জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সেই আবেশকে আজকে আমরা এখানে আবিষ্কার করার চেষ্টা করব এই ছায়া সংসদের এই প্রস্তাবটির মধ্যে দিয়ে। আয়োজনের শুরুতেই আমরা পরিচয় করিয়ে দেব আমাদের আজকের আয়োজনের শ্রেষ্ঠ বিচারকদের সাথে। জনাব মোহাম্মদ মারুফ হাসান, এক্স প্রেসিডেন্ট ঢাকা শাহীন ডিবেটিং ক্লাব এবং ডিবেটর ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি DUTS। আমাদের সাথে প্রবাস থেকে একজন বিতার্কিক বন্ধু আজকে সম্মানিত বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন এই ছায়া সংসদে। তিনি হচ্ছেন জারিন তাসনিম জান্নাত, মোনাস ইউনিভার্সিটি, মেলবোর্ন, অস্ট্রেলিয়া থেকে। আমরা তাকে স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের এই সূত্র প্রয়াসে সারথি হওয়ার জন্য। আর আমাদের আজকের এই সামগ্রিক আয়োজন অর্থাৎ এই ছায়া সংসদের ডিবেটি যিনি কোঅর্ডিনেট করছেন এবং সময় সংরক্ষক হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, তিনি হচ্ছেন আমিন তাসনিম জান্নাত, একজন প্রতিভাবান এবং প্রতিশ্রুতিশীল আমাদের বিতার্কিক সংগঠক এবং তিনি অবশ্যই সুবক্তা। আমরা তাকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর আয়োজন আমাদের উপহার দেওয়ার জন্য। অভিজ্ঞত শুধু জার্মানির বিখ্যাত অথর টমাস মানের উচ্চারণে যদি বলি তাহলে বলতে হয়, কথাই হচ্ছে সভ্যতা, নীরবতা মানুষকে বিচ্ছিন্ন করে। সভ্য সমাজের সভ্যতার অংশীদার হতে হলে বা সারথি হতে হলে শুক্র কথার সারথি হওয়াটা ভীষণ জরুরি। আর যদি সেটি যুক্তি দিয়ে হয় তাহলে তো অবশ্যই বলতে হয় সোনায় সোহাগা। তাই আমরা যুক্তির আবেশে শুক্র কথার সাথে বন্ধনে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আরো একবার আমাদের আয়োজনে। ISCTর আয়োজনের এই শিরোনাম নবযুগের বক্তব্য 2020, যুক্তি দিয়ে সুপারহিরো। সুপ্রিয় দর্শক, আজ আমাদের এই বিতর্কে যারা বিতার্কিকের অবয়বে আমাদের সামনে অবতীর্ণ হচ্ছেন তারা হচ্ছেন ISCTর এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার গাইডলাইন অফিসার, যারা চাকরি করার পাশাপাশি কারিগরি শিক্ষাকে বা কারিগরি শিক্ষার গুরুত্বকে জনসমাজের কাছে তুলে ধরার জন্য আজকে এই প্রক্রিয়ার সারথি হয়েছেন। তাদের অভিনন্দন জানাচ্ছি। সরকারি দলে রয়েছেন প্রধানমন্ত্রীর অবয়বে মাহাদি হাসান, মাননীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন সুরমা আক্তার এবং সরকার দলীয় সাংসদ হিসেবে দায়িত্ব পালন করছেন ফয়সাল শহীদ নূর। বিরোধী দলে বিভিন্ন অবয়বে আমরা যাদের দেখতে পাবো তারা হচ্ছেন বিরোধী দলীয় নেতা হিসেবে আকলিমা বিনতে ইসলাম, বিরোধী দলীয় উপনেতা হিসেবে রয়েছেন সাবির রায়হান জিসান এবং বিরোধী দলীয় সাংসদ হিসেবে আজ দায়িত্ব পালন করবেন MM আখিরুজ্জামান। আমরা তাদের ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানাচ্ছি এই সূক্ষ্ম প্রহরের সূক্ষ্ম যুক্তির আবেশে আমাদের বৃদ্ধ করার জন্য হাজির হয়। সম্মানিত উপস্থিতি, ইনস্টিটিউট অফ সায়েন্স, ট্রেড অ্যান্ড টেকনোলজি ISCTর আয়োজনে আজকের এই বিতর্ক যার শিরোনাম নবযুগের বক্তব্য 2020, যুক্তি দিয়ে সুপারহিরো। এই আয়োজনে ছায়া সংসদের প্রস্তাবটিকে আজ আপনাদের সামনে উপস্থাপন করছি। সেটি হচ্ছে, এই সংসদ মনে করে কারিগরি শিক্ষায় দক্ষ ও কর্মমুখী জনশক্তি গড়ে তুলতে পারে। এই প্রস্তাবটি মহান সংসদে উপস্থাপনের জন্য আমি শুরুতে আমন্ত্রণ জানাচ্ছি সরকারি দলের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী মাহাদি হাসানকে। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য। শুরুতে আমি একটি গল্প বলতে চাই। আমার এক বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে মাস্টার্স করেছেন। তার স্বপ্ন ছিল ব্যাংকার হবেন অথবা সরকারি কোনো কর্মকর্তা হবে, কিন্তু সাধারণ শিক্ষার জাতাকলে পিছ হয়ে আসে একজন মুরগির খামারি। মাননীয় স্পিকার, আমি শুধু একজনের গল্প তুলে ধরলাম, এরকম লাখো স্বপ্নভঙ্গের গল্প লুকিয়ে আছে দেশের প্রত্যেক পরতে। সংগত কারণে এই সংসদ মনে করে কারিগরি শিক্ষায় দক্ষ ও কর্মমুখী জনশক্তি গড়ে তুলতে পারে। মাননীয় স্পিকার, প্রতিটি শব্দই সংজ্ঞানের দাবি রাখে। সেক্ষেত্রে আমি আজকে এই প্রস্তাবের প্রতিটি শব্দের সংজ্ঞান করে যেতে চাচ্ছি। কারিগরি শিক্ষা এমন একটি শিক্ষা পদ্ধতি যার মাধ্যমে শিক্ষার্থী হাতে কলমে শিক্ষা নিয়ে কর্ম উপযোগী হয়। দক্ষ বলতে কোনো কাজের পারদর্শিতা বোঝানো হয়েছে। কর্মমুখী বলতে এখানে কর্মের দিকে ধাবিত বা কর্ম উপযোগী বোঝানো হয়েছে। জনশক্তি বলতে জনসংখ্যাকে শিক্ষা ও যোগ্যতার মাধ্যমে জনশক্তিতে রূপান্তরিত করার কথা বলা হয়েছে। গড়ে তুলতে পারে বলতে গঠন করে বা গঠন করার
যোগ্যতা রাখে বোঝানো হয়েছে। মাননীয় স্পিকার, আজকের বিতর্কের বিষয়ে কারিগরি শিক্ষার পক্ষে আমি কিছু প্যারামিটার উল্লেখ করছি। 1, অসচ্ছল ও আগ্রহীরা স্বল্প সময় শিক্ষা গ্রহণ করে কর্ম উপযোগী হয়। 2, বেকার সমস্যার সমাধান ও আর্থিক সচ্ছলতায় কারিগরি শিক্ষার প্রভাব। 3, দেশের শিক্ষার মহল বৃদ্ধি পায়। 4, ইন্ডাস্ট্রি বৃদ্ধি পায়। 5, জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করে। মাননীয় স্পিকার, আমি চেষ্টা করব আমি প্রথম দুটি প্যারামিটারের ব্যাখ্যা দিয়ে দিতে, আমার মন্ত্রী মহোদয় এসে পরের 3টি প্যারামিটারের ব্যাখ্যা দেবেন এবং আবার সংসদ সদস্য এসে তিনি কারিগরি শিক্ষা এবং সাধারণ শিক্ষার মধ্যে একটি গঠনমূলক পার্থক্য তুলে ধরবেন এবং তিনি এটাই প্রমাণ করে যাবেন যে দেশের সার্বিক উন্নয়নে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। মাননীয় স্পিকার, শুরুতেই আমি যে বিষয়ের উপর আলোকপাত করতে চাচ্ছি তা হলো অসচ্ছল ও আগ্রহীরা স্বল্প সময় শিক্ষা নিয়ে কর্ম উপযোগী হয়। মাননীয় স্পিকার, যখন কোনো শিক্ষার্থী এসএসসি পাস করে তখন তার বয়স হয় 16 বছর এবং এই 16 বছর পরে সে যখন কারিগরি শিক্ষার জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয় তখন তার ডিপ্লোমা শেষ করতে সময় লাগে 4 বছর। অর্থাৎ যখন তার বয়স হয় 20 বছর সে কিন্তু সহকারী ইঞ্জিনিয়ার হিসেবে দেশের যে কোনো প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে। এতে করে সে যদি উচ্চ শিক্ষার জন্য বিএসসি তে ভর্তি হয় সেক্ষেত্রে তার পড়াশোনার ব্যয়ভারের জন্য পরিবার থেকে কোনো অর্থ আনতে হচ্ছে না, সে তার নিজের ব্যয়ভার নিজেই বহন করতে পারছে। যার জন্য সে তার দিনমজুর বাবা কিংবা রিকশা চালক বাবার মাথা থেকে পড়াশোনার ব্যয়ভারের এক বিশাল বোঝা নামিয়ে দিচ্ছে মাননীয় স্পিকার। অথচ তখন ওই শিক্ষার্থীর বয়স মাত্র 20 বছর। মাননীয় স্পিকার, এরপর যদি সে 3 বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স করে সেক্ষেত্রে 23 বছর বয়সে দেশের প্রথম শ্রেণীর ইঞ্জিনিয়ার হিসেবে সে আত্মপ্রকাশ করে। এই ইঞ্জিনিয়াররাই দেশকে ডিজিটালাইজেশনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সময়কে হাতের মুঠোয় বন্ধ করে লাল সবুজের পতাকাকে নিয়ে যাচ্ছে ফাস্ট ওয়ার্ল্ডের দিকে। পক্ষান্তরে একজন শিক্ষার্থী যখন এসএসসি পাস করার পরেও সাধারণ শিক্ষার জালে আটকা থাকে তখন এসএসসি পাস করে এইচএসসি পাস করে অনার্সে ক্লাস শুরু হওয়া অবধি সময় লাগে প্রায় 2.5 বছর। এরপর সে যদি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয় সেক্ষেত্রে তার অনার্স শেষ করতে সময় লাগে 5 থেকে 6 বছর এবং 1 বছর মেয়াদী মাস্টার শেষ করতে সময় লাগে প্রায় 1.5 বছর। অর্থাৎ তার মোট শিক্ষা জীবন দাঁড়ায় 26 বছরে। মাননীয় স্পিকার, এক্ষেত্রে বাংলাদেশের মানুষের গড় আয়ু বিবেচনা করে বাংলাদেশ সরকার এটা মনে করে যে 30 বছর পর্যন্ত সরকারি চাকরিতে নিয়োগের সুযোগ আছে। সেক্ষেত্রে এই শিক্ষার্থী কিন্তু 26 বছর অলরেডি পাস করে ফেলেছে, চাকরি যুদ্ধে সময় পাচ্ছে মাত্র 4 বছর। এই 4 বছরের চাকরি যুদ্ধে অংশগ্রহণ করে অনেকেই সফল হচ্ছেন, বেশিরভাগই হচ্ছেন হতাশ। একরাশ হতাশা, আত্মবিশ্বাসের অবনতি, সামাজিক এবং পারিবারিক পরিস্থিতির চাপে অনেকেই ঝুঁকছেন মাদকের দিকে, অনেকেই বেছে নিচ্ছেন অসামাজিক কার্যকলাপের পথ, অনেকেই বা ধাবিত হচ্ছেন আত্মহত্যার দিকে। মাননীয় স্পিকার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে বাংলাদেশে পৃথিবীতে মোট সুইসাইডের হারে বাংলাদেশ হচ্ছে 120তম, যেখানে পুরুষের সংখ্যা 5.9% এবং মহিলাদের সংখ্যা 4.7% এবং প্রতি বছর গড়ে 11,500 জন আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। মাননীয় স্পিকার, আমি বলতে চাচ্ছি এরা যে শুধুই কারিগরি শিক্ষার অভাবে যে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এমনটি নয়, এরা বিভিন্ন কারণেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। তবে কারিগরি শিক্ষার অভাবে অর্থনৈতিক অবনতির কারণও একটি উল্লেখযোগ্য কারণ হতে পারে তাদের আত্মহত্যার পিছনে। মাননীয় স্পিকার, আমি বলতে বিরোধী দলীয় নেতারা এসে হয়তো এটা বলবে যে কারিগরি শিক্ষার থেকে সাধারণ শিক্ষায় বেশি গুরুত্বপূর্ণ বা সাধারণ শিক্ষায় বেশি ভূমিকা রাখতে পারে, সেজন্য তাদের জন্য একটি প্রশ্ন রেখে যেতে চাই। মাননীয় স্পিকার, আপনি লক্ষ্য করুন যে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের তথ্য মতে 2019 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদন করেন মোট 24,01,597 জন। এর মধ্যে থেকে মাত্র চাকরি হয় মাত্র 13,100 জনের। তাহলে বাকি যে প্রার্থীরা আছে তাদের কি ব্যবস্থা রয়েছে চাকরির? মাননীয় স্পিকার, আমি সময় প্রার্থনা করছি। মাননীয় স্পিকার, এবার আমরা যে বিষয়টির দিকে লক্ষ্য দেব সেটা আলোকপাত করতে চাচ্ছি যে কারিগরি শিক্ষা বেকার সমস্যার সমাধান ও আর্থিক সচ্ছলতা বৃদ্ধিতে কারিগরি শিক্ষার ভূমিকার দিকে। মাননীয় স্পিকার, কথা আছে কারিগরি শিক্ষা নিলে বিশ্বজুড়ে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মনে করছি যে উক্ত আলোচনা আমি যে ব্যাখ্যাটা প্রদান করলাম তার মাধ্যমে আমার প্রস্তাবটি জাতীয় সংসদে পাস হওয়ার যোগ্যতা রাখে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী ছায়া সংসদের মাহদী হাসানকে তার বক্তব্য উপস্থাপনের জন্য, যিনি এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার গাইডেন্স অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন আইএসটিতে। এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাবো বিরোধী দলীয় নেতা আকলিমা বিনতে ইসলামকে, যিনি একই পদে দায়িত্ব পালন করছেন আইএসটিতে। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য। জ্ঞানের পবিত্র আলো জ্বালিয়ে মানুষকে মনুষ্যত্ববোধ সম্পন্ন করে তোলার ক্ষেত্রে শিক্ষা যথেষ্ট ভূমিকা পালন করে। প্রথমেই আমি প্রধানমন্ত্রীর উত্থাপিত প্রস্তাবটির বিরোধিতা করছি এবং আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর সংজ্ঞাটি মেনে আমি বলতে চাই কারিগরি শিক্ষাই নয় সাধারণ শিক্ষাই পারে দক্ষ ও কর্মমুখী মানব সম্পদ গড়ে তুলতে। সেক্ষেত্রে আমি শিক্ষার উদ্দেশ্যটি একটু বলতে চাই মাননীয় স্পিকার। জন মিল্টনের মতে তিনি বলেন শিক্ষা হচ্ছে শরীর, মন ও আত্মিক উন্নয়নের সমষ্টি, যা যেখানে শুধুমাত্র কারিগরি শিক্ষার এই উদ্দেশ্যকে ব্যাহত করে। আজ আমরা আমাদের এই বিতর্কটিকে 6টি প্যারামিটারের উপর
ভিত্তি করে সাজিয়েছি। আমাদের প্যারামিটারগুলো হচ্ছে সাধারণ শিক্ষাই সকল শিক্ষার মূল, সাধারণ শিক্ষা হলো মানবীয় মূল্যবোধের শিক্ষা, সাধারণ শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য, সাধারণ শিক্ষা নেতৃত্ব ও দেশ গঠনে সাধারণ শিক্ষা দরকার বা এবং মোরালিটি। যার এই ছয়টি প্যারামিটারের প্রথম তিনটি প্যারামিটার আমি এবং তারপরের দুইটি প্যারামিটার আমার আমার মন্ত্রী এবং শেষের প্যারামিটারটি আমার সাংসদ আলোচনা করে যাবেন এবং আমরা প্রমাণ করে দিয়ে যাব কেন আমাদের প্রস্তাবটি যুক্তিযুক্ত। এখন আমি আমার প্রথম প্যারামিটারটি আলোচনা করব। সাধারণ পয়েন্ট অফ ইনফরমেশন। সম্মানিত বিরোধী দলীয় নেতাকে বলতে চাচ্ছি, আপনি বললেন যে কারিগরি শিক্ষা মূল শিক্ষার গুরুত্বকে ব্যাহত করছে, কিভাবে করছে একটু ব্যাখ্যা করুন। এখানে আমরা শিক্ষার উদ্দেশ্য বলতে শরীর, মন ও আত্মার উন্নয়নের কথা বুঝিয়েছি। আমরা আত্মার উন্নয়নের সমষ্টি, কিন্তু কারিগরি শিক্ষা শুধুমাত্র কর্মমুখী শিক্ষা। এটি শুধুমাত্র মানে শারীরিক শিক্ষার কথা বোঝানো হয়েছে, কর্মমুখী বা শারীরিক ঘটনার কথা বোঝানো হয়েছে। এটা মানবীয় এবং আত্মার উন্নয়নের সমষ্টি নয়। আচ্ছা, সাধারণ শিক্ষায় সকল শিক্ষার মূল। সাধারণ শিক্ষা জাতির উন্নতির চাবিকাঠি। যে দেশের সাধারণ শিক্ষা ব্যবস্থা যত উন্নত সে দেশ তত সমৃদ্ধশালী। এদেশে যুগ যুগ ধরে সাধারণ শিক্ষায় চলে আসছে এবং আমাদেরকে দিয়ে যাচ্ছে শত শত ডাক্তার, ইঞ্জিনিয়ার, বুদ্ধিজীবী, ব্যাংকার, বিসিএস ক্যাডার, লয়ার এবং কবি সাহিত্যিক। সাধারণ শিক্ষায় শিক্ষিত জাতীয় ব্যক্তি সবসময় অগ্রগতি এবং উন্নতির শিখরে অবস্থান করে। এরূপ শিক্ষিত শ্রেণী দেশের বিভিন্ন আসনে নেতৃত্ব দিয়ে থাকে। 28 মে 2019 প্রথম আলোর তথ্যসূত্র অনুযায়ী 41তম বিসিএস এর বিজ্ঞপ্তি অনুসারে 2135 জন ক্যাডার নেওয়া হবে। এর মধ্যে 905 জন বিসিএস শিক্ষা প্রভাষক, প্রশাসনে 323 জন, পুলিশে 100 জন, স্বাস্থ্য বিভাগে সহকারী সার্জন 110 জন ইত্যাদি এমন আরো বিভিন্ন বিভাগে লোক নেওয়া হচ্ছে এবং এছাড়াও এই ছোট পরিসংখ্যান দ্বারা বোঝা যায় যে সাধারণ শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা কতটা আমাদের দেশের বিভিন্ন পেশায় বিভিন্ন পদে কর্মরত অবস্থায় আছে। এছাড়াও লিটারেসি রেট ইন রেগুলার এডুকেশন ইন বিডি 2019 এর একটি তথ্যসূত্র অনুসারে প্রায় বাংলাদেশের 80% সাধারণ শিক্ষিত শিক্ষার্থীরাই বাংলাদেশের বিভিন্ন কর্মস্থানে কর্মরত অবস্থায় আছে। পয়েন্ট অফ ইনফরমেশন। সম্মানিত বিরোধী দলীয় নেতাকে বলছি, আপনি বললেন যে যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত মানুষ হচ্ছে 80% প্রত্যেকেরই চাকরি হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে দিন বাই দিন আমাদের দেশে বেকারত্বের পরিমাণ এত বৃদ্ধি পাচ্ছে কেন? একটা নিয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে 10 জন নিয়োগ দেবে, সেখানে 10 লাখ অ্যাপ্লিকেশন, এটা কেন হচ্ছে? তাহলে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান কমে যাচ্ছে, এজন্য সরকার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না। ঠিক আছে, আমার দ্বিতীয় প্যারামিটারটি হচ্ছে সাধারণ শিক্ষা হলো মানবীয় মূল্যবোধের শিক্ষা। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, শিক্ষা পর্যায়ে আমাদের শিক্ষার্থীরা ধর্মীয়, সামাজিক ও মানবীয় মূল্যবোধ লাভ করছে এই সাধারণ শিক্ষা হতে। কেননা সাধারণ শিক্ষার মধ্যে একজন শিক্ষার্থী সাহিত্য, দর্শন, ধর্ম, ইতিহাস ইত্যাদি বিষয়গুলো শিক্ষা লাভ করে, যার মাধ্যমে শিক্ষার্থীর মানবিক মূল্যবোধ গড়ে ওঠে। সাধারণ শিক্ষা একজন মানুষকে কর্মমুখী শিক্ষার পাশাপাশি মানবীয় ও আত্মিক গুণে গুণান্বিত করে তোলার ব্যাপারে ব্যাপক ভূমিকা পালন করছে, যে বিষয়টি কারিগরি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা লাভ করতে পারে না। এবার আমি আমার তৃতীয় প্যারামিটারটি আলোচনা করব, সাধারণ শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য। সাধারণ শিক্ষা অর্থ সত্যিকার অর্থে ক্ষমতা জ্ঞানের মধ্যে নিহিত, কিন্তু সাধারণভাবে আমরা ক্ষমতা বলতে শক্তিকেই বুঝাই। যখন দুইটি দল অথবা দুইজন ব্যক্তির মধ্যে যুদ্ধ হয় তখন আমরা ধারণা করে নেই যে শক্তিশালী দলটি জিতবে, কিন্তু প্রকৃতপক্ষে জ্ঞান ছাড়া শক্তি অন্ধ, অর্থাৎ জ্ঞানই শক্তির আধার। একজন অন্ধ দৈত্য একজন সুতীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন ব্যক্তির কাছে হেরে যায়। এর উদাহরণস্বরূপ আমি বলবো 1371 সালের মারিচের যুদ্ধের কথা, যেখানে মাত্র 800 জন যোদ্ধা 70,000-এর বড় একটি দলকে হারিয়ে দিয়েছিল শুধুমাত্র তাদের রণকৌশল এবং বুদ্ধিমত্তা দিয়ে, যা সাধারণ শিক্ষা থেকে মানুষ লাভ করতে পারে বলে আমরা ধারণা করি। অতএব মাননীয় স্পিকার, আমরা ধারণা করছি আজকের এই মহান ছায়া সংসদে উত্থাপিত প্রস্তাবটি গৃহীত হওয়ার যোগ্যতা রাখে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বিরোধী দলীয় নেতাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য।
এই পর্যায়ে আমরা আজকের এই মহান সংসদে মাননীয় মন্ত্রীর বক্তব্য শুনব। সরকার দলীয় মন্ত্রী হিসেবে বক্তব্য উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শুনুন আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজ এই ছায়া সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর প্রস্তাবে পূর্ণ সমর্থন করছি এবং কেন এটি যুক্তিযুক্ত তার সাপেক্ষে বাকি 3টি প্যারামিটারের সম্পর্কে ব্যাখ্যা করছি এবং এটাই প্রমাণ করার চেষ্টা করব কেন ছায়া সংসদে প্রধানমন্ত্রীর প্রস্তাবটি পাশ করার যোগ্যতা রাখে। মাননীয় স্পিকার প্রথমে আমি 3 নং প্যারামিটার পয়েন্টের উপর আলোকপাত করতে যাচ্ছি, তা হলো কারিগরি শিক্ষা দেশের শিক্ষার মহল তৈরি করে। মাননীয় স্পিকার, বাংলাদেশের মার্কেট প্লেসের উপর দিকে তাকালে আমরা লক্ষ্য করতে পারি মার্কেট প্লেস গুলো কেন দখল করে আছে বিদেশি পণ্য এবং বিদেশি বাইরেরা, কারণ আমরা বেশিরভাগ বিদেশি টেকনোলজির উপর নির্ভরশীল। বিদেশি পণ্য এবং বিদেশি বাইরের কাছ থেকে বাংলাদেশকে আয়ত্ত নিয়ে আসার একমাত্র কৌশল হলো কারিগরি শিক্ষা। দেশের পণ্য উৎপাদন থেকে অর্থাৎ দেশের খাতকে আরো বেশি শক্তিশালী করে কারিগরি শিক্ষা। মাননীয় স্পিকার 2016 12 অক্টোবর বিবিসি বাংলায় তথ্য অনুসারে বাংলাদেশের অধীনে বিনিয়োগ হার ছিল $8.3 বিলিয়ন, যেখানে বাংলাদেশ চীনের পণ্য রপ্তানি মোট পরিমাণ প্রায় $11 বিলিয়ন। সেখানে বাংলাদেশ থেকে চীন পণ্য রপ্তানির হার 1 বিলিয়নের কম। মাননীয় স্পিকার, অর্থাৎ বাংলাদেশের বাজারে চীনা পণ্যের ব্যবসা এতটাই রমণীয় যে তাকে মোটামুটি চীনের দখলে বললেও চলে। বাংলাদেশ চীনের বাজারে ধরতে পারছে না নিজেদের দেশের, বাংলাদেশ চীনের বাজার তো ধরতেই পারছে না নিজের দেশের। আমরা চীনা পণ্যের তুলনায় বহু অংশে পিছিয়ে আছি। বাংলাদেশ যে পরিমাণে পণ্য আমদানি করে আনা হয় তার তুলনায় খুবই সামান্য রপ্তানি হয় চীনে। সর্বশেষ পরিসংখ্যান অনুসারে প্রায় $11 বিলিয়ন, বিপরীতে রপ্তানি হয় $1 বিলিয়ন। তাহলে মাননীয় স্পিকার, আমরা লক্ষ্য করতে পারছি কারিগরি শিক্ষার অভাবে আমাদের এই করুণ পরিণতি। মাননীয় স্পিকার, সেখানে বাংলাদেশের আমদানি বেশি রপ্তানি হচ্ছে আর চীনের রপ্তানি বেশি আমদানি হচ্ছে। তাই বাংলাদেশের মার্কেট প্লেসগুলোতে আয়ত্তে নিয়ে আসার একমাত্র কৌশল হলো কারিগরি শিক্ষা। পয়েন্ট অফ ইনফরমেশন, বিদেশি বাজার যদি আমরাই দখল করি তবে বৈদেশিক মুদ্রা কিভাবে অর্জন করব? ধন্যবাদ বিরোধী দলের নেতা, ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, এই কথাটা আমি এক কথা শেষ করে দিব, আগে তো ঘর তারপর তো ঘর। আর চীনের রপ্তানি বেশি আমদানি কম, তাই বাংলাদেশের মার্কেট প্লেসকে আয়ত্তে নিয়ে আসার একমাত্র কৌশল হলো কারিগরি শিক্ষা। আমাদের দেশীয় মহল তৈরি করতে হলে কারিগরি শিক্ষার উপর বিশেষ নজর দিতে হবে। কারিগরি শিক্ষা যখন বিস্তার লাভ করবে তখনই মানুষ কিন্তু এই কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে কর্মসংস্থানের সুযোগটা বেশি পাবে। শুধু তাই না মাননীয় স্পিকার, তার মাঝে গড়ে তুলতে পারে আত্মকর্মসংস্থানের সুযোগ। মাননীয় স্পিকার, এখন আমার 4 নং প্যারামিটারের উপর আলোকপাত করতে চাচ্ছি, তা হলো কারিগরি শিক্ষা ইন্ডাস্ট্রি তৈরি করে। মাননীয় স্পিকার, কারিগরি শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে হাতে কলমে কোনো একটা কাজ সম্পাদন করা এবং সেই সম্বন্ধে যাবতীয় তথ্য ও জ্ঞান অর্জন করা। শিল্পের কাঁচামাল থেকে পণ্য উৎপাদন যে কোনো ক্ষেত্রে কারিগরি শিক্ষার ব্যাপক ভূমিকা রাখে। কারিগরি শিক্ষার মাধ্যমে শিল্প গড়ে তোলা সম্ভব। মাননীয় স্পিকার, যেমন তাঁত শিল্প এবং হস্তশিল্প এবং আরো বিভিন্ন শিল্প যেগুলো আছে এগুলো মূলত কারিগরি শিক্ষার উদাহরণ বলা যায়। এছাড়াও আরো কিছু ক্ষেত্র আছে যেমন এসি, রেফ্রিজারেটর, ইলেকট্রনিক্স প্রোডাক্ট ইত্যাদি। এই ইলেকট্রনিক্স প্রোডাক্ট যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে বাংলাদেশ এখনো পিছিয়ে পড়ে আছে। মাননীয় স্পিকার, শুধুমাত্র যমুনা গ্রুপ ও অর্জন গ্রুপ ছাড়া ইলেকট্রনিক্স প্রোডাক্ট দখল করার মতো এরকম ইন্ডাস্ট্রি এখনো তৈরি হয়নি। মাননীয় স্পিকার, এটা আমাদের দেশের একটা ব্যর্থতা বলে আমি মনে করি, কারণ যেই দেশে কারিগরি শিক্ষাকে প্রাধান্য দেওয়া হয় না সেই দেশে ইন্ডাস্ট্রি কিভাবে তৈরি হবে? মাননীয় স্পিকার, আমরা উন্নত দেশ কোরিয়ার দিকে তাকালে দেখতে পাবো সাউথ কোরিয়া নর্থ কোরিয়া থেকে এগিয়ে থাকার মূল কারণ হলো কারিগরি শিক্ষা। সাউথ কোরিয়া ইলেকট্রনিক প্রোডাক্ট তৈরিতে বিশ্ব 2য় পর্যায়ে আছে। তারা কারিগরি শিক্ষার মাধ্যমে নিজেদের ইন্ডাস্ট্রি তৈরি করা নর্থ কোরিয়া থেকে এগিয়ে আছে। মাননীয় স্পিকার, তাই মাননীয় স্পিকার, এই ধরনের ইন্ডাস্ট্রি গড়ে তোলার পেছনে কারিগরি শিক্ষার অন্যতম সহায়ক ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশের 16 কোটি মানুষের 32 কোটি হাত। মাননীয় স্পিকার, এই হাতগুলোকে যদি আমরা দক্ষ হিসেবে কারিগরি শিক্ষায় প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতে পারি তাহলে আমরা উন্নতি সাধন করা সম্ভব। এই করোনা ভাইরাসের মধ্যে পৃথিবীর অন্যান্য দেশ বসে থাকলেও চীন কিন্তু বসে থাকেনি। মাননীয় স্পিকার, তারা তাদের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করার মাধ্যমে তাদের জিডিপি 3.2% বৃদ্ধি করেছে, যা অন্য কোনো দেশ করেনি। মাননীয় স্পিকার, আমাদের বিরোধী দলের নেতা বলে গিয়েছেন যে যত সনাতনী শিক্ষায় শিক্ষিত সে দেশ তত বেশি সমৃদ্ধ। মাননীয় স্পিকার, তাহলে চীন সনাতনী শিক্ষা গ্রহণ না করেও কিভাবে বিশ্বের সমৃদ্ধশালী একটি দেশ হিসেবে? মাননীয় স্পিকার, তাহলে আমরা কি ধরে নিতে পারি কারিগরি শিক্ষাই পারে দেশকে সমৃদ্ধশালী করতে, কিন্তু সনাতনী শিক্ষা নয়। মাননীয় স্পিকার, এখন আমি আমার 5 নং প্যারামিটারের উপর আলোকপাত করতে চাচ্ছি, তা হলো কারিগরি শিক্ষা জনসাধারণের জনশক্তিতে রূপান্তর করতে পারে। বাংলাদেশ অন্যতম একটি বড়বহুল দেশ। পৃথিবীর যে সকল দেশগুলো বর্তমানে অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী সেই সকল দেশে অর্থনৈতিক শক্তিশালী হওয়ার পিছনে অন্যতম শর্ত পালন করতে হচ্ছে সেই দেশের জনসংখ্যা। শুধুমাত্র জনসংখ্যা থাকলেই হবে না, সেই দেশের জনসংখ্যাকে হতে হবে কারিগরি শিক্ষায় দক্ষ। এবং একটা দেশ উন্নতির পিছনে অন্যতম ভূমিকা পালন করে ওই দেশের জনসংখ্যা। একটা দেশের জনসংখ্যা তখনই আশীর্বাদ হিসেবে প্রতিমায়ন হয় যখন ওই দেশটা জনসংখ্যার পূর্ণ সদ্ব্যবহার করতে পারে। মাননীয় স্পিকার, আমরা আজকে যদি উন্নত দেশ চীনের দিকে তাকাই তাহলে দেখতে পারবো তাদের উন্নতির পিছনে রয়েছে তাদের জনসংখ্যা। কেননা তাদের 200 কোটি জনসংখ্যা থাকা সত্ত্বেও তাদের জনসংখ্যা কিন্তু তাদের জন্য বোঝা হয়নি। মাননীয় স্পিকার, কারণ তাদের জনসংখ্যা সঠিক পূর্ণ ও সদ্ব্যবহার নিশ্চিত করেছে। মাননীয় স্পিকার, আমাদের দেশে বিপুল পরিমাণ সেই জনসংখ্যাকে একটি দেশের অর্থনৈতিক ও অর্থনৈতিক সম্ভাবনা এই বিপুল। মাননীয় স্পিকার, আমি মনে করছি এই সংসদে আমার যুক্তিটি গ্রহণযোগ্য বলে দাবি রাখে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই।
ধন্যবাদ মাননীয় মন্ত্রী, যুক্তিপ্রিয় এই ভালোবাসা আপনার বক্তব্য উপস্থাপন করার জন্য। এবারে আমরা চলে যাব আমাদের এই মহান সংসদের বিরোধী দলীয় উপনেতার কাছে। বক্তব্য উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি বিরোধী দলীয় উপনেতা সাব্বির রায়হান জিসানকে। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আজ আমার দলীয় নেতার উল্লেখ করা কিছু স্ট্যান্ড পয়েন্টের যুক্তি উপস্থাপন করব। উল্লেখিত স্ট্যান্ডগুলো যে যুক্তিসম্মত তা নিয়ে আমি কিছু আলোচনা করব। এর আগে আমি প্রধানমন্ত্রীর কিছু বক্তব্যের বিরোধিতা করছি। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন যে প্রধানমন্ত্রী বলেছেন যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনায় 5 থেকে 6 বছর লেগে যাচ্ছে। তাহলে এই 5 থেকে 6 বছর কেন লাগছে? এটা কি সরকারের ব্যর্থতা নয় যে 4 বছরের পড়াশোনা 5 থেকে 6 বছর লেগে যাওয়া? এই ব্যর্থতা কি সরকার দল মেনে নিচ্ছেন? প্রশ্ন রইল। এবং শুনতে তেতো হলো সত্যি যে সরকার দল তাদের ব্যর্থতাকে গা ঢাকা দেওয়ার জন্য সাধারণ শিক্ষাকে দোষারোপ করছে। এবং মাননীয় স্পিকার, লক্ষ্য করুন প্রধানমন্ত্রী বলে গেলেন যে একজন দর্শনের শিক্ষার্থী একজন খামারি হয়েছে। আমি এই কথাটি বিরোধিতা করছি। শিক্ষা কি শুধু পেশার জন্য? আমরা শিক্ষা মূল্যায়ন করব পেশা দিয়ে? সক্রেটিস, প্লেটো, আলেকজান্ডারের জীবনী দেখুন, তারা কি কেউ পেশাদার ছিলেন? না। তাহলে প্রধানমন্ত্রী যুক্তিতে প্রমাণিত হয়েছে যে সাধারণ শিক্ষায় আলোকিত মানুষ নিজের কর্মসংস্থান নিজেই জোগাড় করতে পারে। সেক্ষেত্রে বলাই বাহুল্য যে প্রধানমন্ত্রীর যুক্তিটি অতীব দুর্বল। এরপর আমার সরকার দলের বন্ধু আরো বলেছেন যে প্রায় 24 লক্ষ বেকার আছে। এটি ব্যাখ্যা করছি আমি। প্রধানমন্ত্রী যে বলেছেন যে 24 লক্ষ বেকার একটি প্রাথমিক নিয়োগ পরীক্ষায় আছেন, তাহলে আমার উত্তর হচ্ছে দেশে কি তাদের জন্য একটি সার্কুলারই আছে? তারা কি অন্যান্য সার্কুলারের চেষ্টা করতে পারবে না? নাকি সরকার দল যথেষ্ট পরিমাণ সার্কুলারই রাখেনি? সত্যি হচ্ছে যথেষ্ট সার্কুলার রাখা সত্ত্বেও সরকার দল কাজে লাগাতে ব্যর্থ। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আরো আমরা কর্মসংস্থানের জন্য দেশীয় ভাতা, লোন ভিত্তি জব সেক্টর, আইটি ফার্ম সেন্টার তৈরি করেছি এবং এখনো তৈরি হচ্ছে। মাননীয় স্পিকার, আরো লক্ষ্য করুন যে সরকার দলের দেওয়া উদাহরণে বলা আছে যে চীন, জার্মান, জাপান, কোরিয়া ইত্যাদি দেশের কথা। আমি বলতে চাচ্ছি মাননীয় স্পিকার যে চীন, জাপান, জার্মানি, কোরিয়া কিন্তু একদিনে উন্নত হয়নি, সময় লেগেছে। আর আমরা সেই সময়টি অতিবাহিত করছি। আমাদের দেশ উন্নয়নশীল দেশ, সেক্ষেত্রে আমাদের অগ্রগতি চলমান। এছাড়াও বাংলাদেশ প্রতিদিনের তথ্য মতে একটি পরিসংখ্যানে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 1,34,147টি। তার মধ্যে প্রাথমিক শিক্ষার সর্বমোট 4,49,799 জন শিক্ষক, যারা 2 কোটির অধিক শিক্ষার্থীকে শিক্ষাদান করছে, যা আপনাদের দেওয়া 24 লক্ষ বেকার প্রসঙ্গকে ভুল প্রমাণিত করে। এখন আমি আবার আমার আগের প্রসঙ্গে ফিরছি। এখন আমি আমার দলীয় নেতার দেওয়া কিছু স্ট্যান্সের উপর আলোকপাত করছি। প্যারামিটার আর সাধারণ শিক্ষিতদের গুরুত্ব। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন করোনা ভাইরাসে ডাক্তাররা একটি বিশাল ভূমিকা পালন করছে। এছাড়া ইঞ্জিনিয়ারও বাড়ি, ব্রিজ, শিল্প খাতে অনেক উন্নয়ন সাধন করেছে। তাহলে আমরা যদি ডিজাইনিং না বানিয়ে কারিগরি শিক্ষা দিয়ে কারিগর তৈরি করি, তাহলে কি বিশ্ব চলবে? ডাক্তার ও ইঞ্জিনিয়ারের গুরুত্ব আমরা কেউ বলতে পারবো নিচ্ছি না। বর্তমানে কোভিড-19 ঝুঁকি আছে দেশ। সব ধরনের টেকনোলজি থাকা সত্ত্বেও কি মোকাবেলা করা যাচ্ছে? সঠিকভাবে ভ্যাকসিন কি তৈরি হচ্ছে না, কারণ এর জন্য প্রয়োজন গবেষণা এবং বায়োকেমিস্ট্রি, যার জন্য প্রয়োজন সাধারণ শিক্ষা ও গবেষণা। কারিগরি শিক্ষার কাজ হলো আহরিত জ্ঞানের বাস্তবায়ন, কিন্তু আহরিত জ্ঞান নিয়মিত সাধারণ শিক্ষাধারে সম্ভব। আমি আবারও বলতে চাই, বলিষ্ঠ নেতৃত্ব ও দেশ গঠনের দরকার সাধারণ শিক্ষা। বিষয়টি প্রমাণ করতে চলুন ফিরে যায় 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধে তুলনামূলক অদক্ষ বীর সেনারা বিজয় ছিনিয়ে নিয়ে এসেছে পশ্চিম পাকিস্তানের দক্ষ সেনাদের বিরুদ্ধে। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র বাঙালির মূল্যবোধ ও জাতীয়বোধের কারণে। এই মূল্যবোধ জাতীয়বোধ সাধারণ শিক্ষা দ্বারাই সম্ভব। এই রণকৌশলের জন্য আলাদা কারিগর বা শিক্ষার প্রয়োজন হয়নি। বঙ্গবন্ধু 2004 সালে বিবিসি তথ্য মতে শ্রেষ্ঠ বাঙালি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে নেতৃত্ব দান, এটা কি কারিগরি শিক্ষার মধ্যে আলাদাভাবে কোনো কোর্স আছে কি? প্রশ্ন রেখে গেল। এই নিয়ে আমি আজকের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ বিরোধী দলীয় উপনেতা সাব্বির রায়হান জিসানকে আর এই যুক্তির আবেশে কিছু শব্দগুচ্ছের সম্মিলনে আমাদের নৃত্য করার জন্য। এবারে আমরা গঠনমূলক পর্বে আমন্ত্রণ জানাবো সরকার দলীয় সাংসদ ফয়সাল শহীদুলকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজ এই ছায়া সংসদে আমি কারিগরি এবং সনাতনী শিক্ষার একটি গঠনমূলক পার্থক্য তুলে ধরবো এবং প্রমাণ করে যাব যে একটি দেশের উন্নয়নে কারিগরি শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য এবং প্রধানমন্ত্রী দেওয়ার প্রস্তাবটি কেন এই মহান সংসদে পাশ হওয়ার যোগ্যতা রাখে। মাননীয় স্পিকার, সনাতনী শিক্ষা অন্তর্মুখী ও জ্ঞান অর্জনের শিক্ষা দেয়, কিন্তু কারিগরি শিক্ষা জ্ঞান অর্জনের পাশাপাশি মানব সম্পদের উন্নয়নে কাজ করে আসছে। মাননীয় স্পিকার, দ্য ডেইলি স্টার পত্রিকার 15 মার্চ 2015 একটি প্রতিবেদন অনুযায়ী সরকার বাংলাদেশকে 2021 সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে উন্নত দেশের কাতারে নিজেকে আবিষ্কার করবে বলে এই মর্মে ভিশন 2021 উত্থাপন করেছিলেন 2008 সালে। মাননীয় স্পিকার, দেশ কিভাবে গড়ে উঠবে? দেশ গড়তে একজন কারিগরের প্রয়োজন। আর আমরা কারিগর বলতে কাকে বুঝি? যে কারিগরি জ্ঞানে শিক্ষিত। তবে কেন এই কারিগরকে ভুলে থেকে এবং কারিগরি শিক্ষাকে ভুলে থেকে বিরোধী দল সনাতনী শিক্ষাকে প্রাধান্য দিয়ে দেশকে গড়ে তোলার কথা বলছেন? শুধু কি যারা কারিগরি শিক্ষায় শিক্ষিত তারাই কি দেশ গড়তে পারে? যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত তারা কি দেশ গড়ার ভূমিকা পালন করছে না? নিচ্ছি। বিরোধী দলীয় নেতা লক্ষ্য করবেন, আমি কিন্তু এখনো আমার বক্তব্যে বলিনি যে আমাদের দেশ গড়ার জন্য সনাতনী শিক্ষায় শিক্ষিত কোনো লোকের প্রয়োজন নেই। আমি একবারও এই কথাটি উচ্চারণ করিনি। আপনি হয়তো আমার এই বক্তৃতার মাঝে আপনি এর প্রশ্নের উত্তরটা পুরোপুরি পেয়ে যাবেন। বিরোধী দলীয় নেতা, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। লক্ষ্য করবেন, আমাদের দেশে সনাতনী শিক্ষাকে এখন যে নজরে দেখা হচ্ছে, কারিগরি শিক্ষাকে কিন্তু এখন সেই নজরে দেখা হচ্ছে না। আপনি একটু যদি চিন্তা করেন, চায়নার ক্ষেত্রে চায়না যেভাবে কারিগরি শিক্ষার দিকে নজর দিয়েছে, এর জন্য কিন্তু তাদের দেশের উন্নতি সেভাবে হচ্ছে। আমরা যদি আমাদের দেশে কারিগরি শিক্ষাকে সেভাবেই নজর দিই, তাহলে দেখা যাবে আমাদের দেশ সেভাবেই ত্বরান্বিত হচ্ছে। আশা করি আপনি আমার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। এখন আমরা মাননীয় স্পিকার, আমরা এখন বহির্বিশ্বের দিকে চলে যাই। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, 1 জানুয়ারি 2018 দৈনিক বর্তমান পত্রিকার একটি প্রতিবেদনে দেখানো পরিসংখ্যান পর্যালোচনা করলেই উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশের কারিগরি শিক্ষায় শিক্ষিত শিক্ষার্থীদের সংখ্যার একটি পার্থক্য তুলে ধরা যায়। জার্মানি 73%, জাপানে 66%, সিঙ্গাপুরে 55%, সিঙ্গাপুরে 65%, চীনে 55% এবং মালয়েশিয়ায় 46% শিক্ষার্থী কারিগরি শিক্ষায় শিক্ষিত। অন্যদিকে বাংলাদেশে মাত্র 14% শিক্ষার্থী কারিগরি শিক্ষায় শিক্ষিত। এই ছোট একটি পরিসংখ্যানই কারিগরি শিক্ষায় বাংলাদেশের অবস্থান কতটা পরিষ্কার করে দেয়। মাননীয় স্পিকার, অনেক ক্ষেত্রে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীরা কারিগরি শিক্ষাকে বেছে নিচ্ছে, কেননা আমাদের দেশে কারিগরি শিক্ষা একমাত্র কারিগরি এবং বৃত্তিমূলক একটি শিক্ষা। দেখা যাচ্ছে মধ্যবিত্ত ঘরের লোকেরাও এই কারিগরি শিক্ষার প্রতি ঝুঁকছে, তবে খুবই অল্প সামান্য। মাননীয় স্পিকার, অনেক উচ্চবিত্ত ঘরে এই কারিগরি শিক্ষাকে অবমাননা করেই দেখা হয়। এসএসসি পাশের পরে তাই অধিকাংশ শিক্ষার্থী সাধারণ শিক্ষার দিকে ঝুঁকে পড়ে। এদেশের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যার চেয়ে এসএসসি পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীর সংখ্যা অনেক কম, যার ফলে দেখা যাচ্ছে কলেজে ভর্তির ব্যাপারে অনেক সিটি এখনো থেকে যাচ্ছে ফাঁকা। বাংলাদেশের 4% বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে অনুমোদিত আসনের প্রায় 50% সিট তার জন্য দেখা যাচ্ছে এখনো শূন্য। এই সিটের পরিপূর্ণতা কি আসুক নাকি বিরোধী দল চাচ্ছে বা দিতে চাচ্ছে? না মাননীয় স্পিকার, বিরোধী দল আমার মতে দিতে চাচ্ছে না। যদি বাংলাদেশে কারিগরি শিক্ষাকে 50% ভর্তির ব্যবস্থা করা যায়, তাহলে আমার মনে হয় দেশ আশার আলো দেখবে। কেননা ক্ষমতাবিহীন এবং সনদ ভিত্তিক শিক্ষা দেশকে এবং জাতির জন্য বোঝা। শিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি যেভাবে পাচ্ছে, তা থেকে আমরা এটাই প্রমাণ পাই। প্রতি বছর দেশে প্রায় 3 লক্ষ উচ্চশিক্ষিত তরুণ তরুণী বেকারত্বের দিকে ঝুঁকছেন। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, একটি অনলাইন পেজ ট্রেডিং ইকোনমিক্স এর পরিসংখ্যার মতে বাংলাদেশে বেকারত্বের সংখ্যা 2015 সালে 26 লক্ষ থেকে উন্নীত হয়ে এক বছরের মধ্যে 2016 সালে হয়েছে 27 লক্ষ। মাননীয় স্পিকার, দেশের সাধারণ শিক্ষার জন্য শিক্ষা বোর্ড রয়েছে 8টি, কিন্তু কারিগরি শিক্ষার জন্য শিক্ষা বোর্ড রয়েছে মাত্র 1টি। তাহলে কিভাবে আমরা কারিগরি শিক্ষা দিয়ে দেশে উন্নতির মুখ দেখতে পারবো? আমি সেটা বুঝতে পারছি না। সনাতনী শিক্ষাকে যদি এভাবে চাঙ্গা করা হয়, তাহলে কিন্তু আমরা কারিগরি শিক্ষাকে বাদ রেখে দেশে উন্নতির মুখ দেখতে পারবো না। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু কোনো অপ্রতুলতা নেই, তবুও কেন কারিগরি শিক্ষা এখানে হার মানছে? কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো অপ্রতুলতা না থাকার সত্ত্বেও 25 বছর অনেক আসন এখনো থেকে যাচ্ছে ফাঁকা। আবার প্রতি বছর পাল্লা দিয়ে যে হারে বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, দেশে বড় বড় ইন্ডাস্ট্রিগুলোর গুরুত্বপূর্ণ পদে শোভা পাচ্ছে বিদেশিরা, অর্থাৎ বিদেশ থেকে ডিগ্রিধারীরা। কেন মাননীয় স্পিকার? তবে কি দেশে শিক্ষিত গ্র্যাজুয়েটের অভাব পড়েছিল?
এ থেকেই বোঝা যায় দেশীয় শিক্ষা ব্যবস্থার প্রতি, ইন্ডাস্ট্রির প্রতি অবমাননা। নিজে নিয়োজিত যথাযথ ভূমিকা এখানে খুবই অল্প। মাননীয় স্পিকার, সমসাময়িক এই সকল কথা যদি জানা যায় তাহলে দেখতে পাবেন যে জার্মানিতে কারিগরি শিক্ষায়, মাননীয় স্পিকার আমি 15 সেকেন্ড সময় আপনার কাছ থেকে আশা করছি। সমসাময়িক বিষয় যদি দেখা যায় তাহলে জার্মানিতে মাননীয় স্পিকার কারিগরি শিক্ষার পাশাপাশি ভোকেশনাল ট্রেনিং যখন করছে তখন তাকে 60,000 টাকা সম্মানী দেওয়া হচ্ছে, কিন্তু বাংলাদেশে দেওয়া হচ্ছে 800 টাকার বৃত্তি। অর্থাৎ এই মর্মে আমি বলতেই পারি যে মাননীয় স্পিকার, কারিগরি শিক্ষার জন্য শিক্ষাকে একটু ঢালাওভাবে সাজালেই হবে। আর আমি একটা কথা বলতে পারি মাননীয় স্পিকার, এখন আমরা যেহেতু দেশের মঙ্গলার্থে কাজ করছি সেহেতু আমরা সরকার দল এবং আপনারা বিরোধী দলের দল। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। সরকার দলীয় সাংসদ ফয়সাল শহীদ নূর, আপনাকে ধন্যবাদ আপনার এই উদাত্ত শব্দগুচ্ছের সম্মেলনে যুক্তির প্রহর জ্ঞাপন করে নেওয়ার জন্য। এবারে গঠনমূলক পর্বে সর্বশেষ বক্তা হিসেবে আমরা এই মহান ছায়া সংসদে আমন্ত্রণ জানাবো বিরোধী দলীয় সংসদ সদস্য এম আকিরুজ্জামানকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকের এই ছায়া সংসদে আমাদের প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবের আমি বিপক্ষে অবস্থান করছি। এই বিপক্ষে আমার দলের নেতা এবং উপনেতা তাদের যথাযথ যুক্তি উপস্থাপন করে গেছেন, আমিও সেই পথে হাঁটবো। আমি প্রথমেই শুরু করছি ছোটবেলার সেই সুনির্মল বসুর সেই কবিতা থেকে, বিশ্বজোড়া পাঠশালা বোর্ড, সবার আমি ছাত্র, নানানভাবে নানান ভাষা শিখছি দিবারাত্র। সুনির্মল বসুর এই কবিতার মাধ্যমেই বোঝা যায় শিক্ষা হওয়া উচিত সর্বজনীন। শিক্ষা কখনো গণ্ডি পেরিয়ে, শিক্ষা কখনো এক গণ্ডির মধ্যে বেঁধে রাখা উচিত নয়। আমরা রবীন্দ্রনাথের কথায় যদি আসি, তিনি তার একটি প্রবন্ধে বলেছেন শিক্ষার মূল কাজ হচ্ছে আত্মিক উন্নয়ন। আবার যদি মোতায়েন হোসেন চৌধুরীর সংস্কৃতির কথা এই প্রবন্ধ থেকে আমি বলি, তাহলে বলবো জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার একমাত্র মই হচ্ছে শিক্ষা। আমি মানতে পারি আপনাদের কারিগরি শিক্ষা হয়তো জীবসত্তাকে কিছুটা উন্নত করতে পারে, কিন্তু তারপরেও যে আরো একটা উন্নত সত্তা আছে যেটাকে বলি মানব সত্তা, যেটা সাধারণ শিক্ষা বা শিক্ষা ছাড়া কোনোভাবেই তার উন্নয়ন সম্ভব নয়। তাই আমাদের দরকার সাধারণ শিক্ষা, এবং যে শিক্ষা মনুষ্যত্বকে আরো জাগ্রত করতে পারে সেই দিকে আরো বেশি আমাদের লক্ষ্য নিরূপণ করা দরকার। আমি এই ক্ষেত্রে আরো বলবো, আজকে আপনারা স্বাধীনতার এত বছর পরে এসে কারিগরি শিক্ষাকে আরো হাইলাইট করতে চাচ্ছেন। অনেক আগে থেকে বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা, ইংলিশ মিডিয়াম শিক্ষা, কারিগরি শিক্ষা এরকম শ্রেণীকরণ হয়েছে, এবং তার বিরুদ্ধে চিন্তাবিদ এবং প্রখ্যাত শিক্ষাবিদ সলিমুল্লাহ খান কাজ করে যাচ্ছেন। এবং তার কাজের সার্থকতা হিসেবে আমরা জানি যে মাদ্রাসা শিক্ষা কিন্তু এখন সর্বজনীন হয়ে কিছুটা প্রাথমিক শিক্ষার আদলে পরিবর্তিত হয়েছে। সেই জায়গাতে এসে আমরা এতদিন পরে এসে নতুন করে কারিগরি শিক্ষাকে হাইলাইট করে কি আমাদেরকে পিছিয়ে নিয়ে যাচ্ছি না? বরং আমাদের দরকার ছিল এই সাধারণ শিক্ষাকে পয়েন্ট অফ ইনফরমেশন নিচ্ছে। মাননীয় বিরোধী দলীয় সাংসদকে আমি বলতে চাই, আপনি এইমাত্র যেটা বললেন যে একটি দেশের উন্নতিকে ত্বরান্বিত করতে হলে প্রয়োজন কারিগরি শিক্ষা নয়, প্রয়োজন হচ্ছে সাধারণ শিক্ষা। তো সেক্ষেত্রে আমি আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই যে বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালে, এর অনেক পরে সিঙ্গাপুর স্বাধীন হয়েও আজ সিঙ্গাপুরের অবস্থান কোথায়, বাংলাদেশের অবস্থান কোথায়? দুইটার ভিতরে উন্নতির পার্থক্য শুধুমাত্র কারিগরি শিক্ষার জন্য। আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আপনি বলেছেন কেন সাধারণ শিক্ষা পাচ্ছে না। আপনারা আজকে বারবারই বলছেন যে এই কারিগরি শিক্ষার উদ্দেশ্য হচ্ছে দক্ষ এবং কর্মমুখী জনসম্পদ তৈরি করা। সেটা কি সাধারণ শিক্ষার উদ্দেশ্য হতে পারে না? সাধারণ শিক্ষাও দক্ষ এবং কর্মমুখী জনসমষ্টি তৈরি করতে পারে, সাথে সাথে মানবিকতা, মূল্যবোধ, জাতীয়তাবাদের সবকিছুর শিক্ষা দিতে পারে। তাই আমি বলবো এই সাধারণ শিক্ষাই পারে নানামুখী, বহুমুখী এবং কর্মমুখী জনসমষ্টি গড়ে তুলতে। মাননীয় প্রধানমন্ত্রী প্রথমেই বলেছিলেন সুইসাইডাল টেন্ডেন্সির কথা এবং আমাদের দেশের বেকারত্বের কথা। একটা কথা আপনারা চিন্তা করুন, জাপানে অনেক বেশি এমপ্লয়মেন্টের ব্যবস্থা করার পরেও সেখান থেকে কিন্তু সুইসাইডাল টেন্ডেন্সি কমানো যায়নি। সাউথ কোরিয়া 2018 সালের রিপোর্ট অনুসারে প্রতি লক্ষে 27 জন মারা যাচ্ছে, যেটা আমরা পেয়েছি ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ থেকে। এই জায়গাতে হ্যাঁ আমরা জানি জবলেস বা বেকারত্ব একটা কারণ, কিন্তু সেটাই কি মূল কারণ? আমার তো মনে হয় এই জায়গায় দরকার আত্মিক উন্নয়ন, যে আত্মিক উন্নয়নের চর্চা করে সাইকোলজি, সাইকিয়াট্রি, এই শিক্ষাগুলো যেগুলোর কোনো আলাদা কোর্স কর্মমুখী শিক্ষার, কারিগরি শিক্ষার মধ্যে নেই। তাই আমি আবারও জোর দিয়ে বলতে পারি মানুষের
মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য হলেও দরকার হচ্ছে উচ্চতর গবেষণা এবং সাইকোলজি, সাইকিয়াট্রি এবং উচ্চতর এই সব বিষয়ের প্রতি গুরুত্ব দিয়ে এই শিক্ষা ব্যবস্থাকে আরো ত্বরান্বিত করা। আমি এবার আসবো হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর বলা প্রথম যুক্তিতে। তিনি প্রথমেই একটা সবক বিরোধী কথা বলেছিলেন। তিনি বলেছিলেন তার কোনো এক বন্ধু দর্শনে পড়াশোনা করে, দর্শনে, আপনারা আবার খেয়াল করুন, আমি বলছি দর্শনে, তার মানে হচ্ছে সেটা একটা সাধারণ শিক্ষার অন্তর্গত, সেটাতে পড়াশোনা করে সে একটি কর্মসংস্থান জোগাড় করেছে। তার মানে সাধারণ শিক্ষায় পড়াশোনার মাধ্যমে নিজস্ব কর্মসংস্থান জোগাড় করা দরকার এবং সম্ভব, এবং তার জন্য শিক্ষাকে সংকীর্ণ করার কোনো মানে হয় না। আমি শেষ মুহূর্তে জাফর ইকবাল স্যারের সায়েন্স ফিকশনের একটা গল্প দিয়ে আমি শেষ করব। একবার দেখা গেল রোবটরা প্রচুর উন্নয়ন করা শুরু করেছে, তাদের সভ্যতা করে ফেলছে, প্রচুর বিল্ডিং হচ্ছে। সেখানে একটা সময় দেখা গেল যে হঠাৎ করে বাতি নিভে যাচ্ছে। পরে খোঁজ নিয়ে জানা গেল একটা সময় উন্নতি করতে 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 তারা আর কোনো লক্ষ্য খুঁজে পাচ্ছে না। শিক্ষার মূল উদ্দেশ্য লক্ষ্য তৈরি করা, আর্থিক উন্নয়ন তৈরি করা। শুধু কর্মদক্ষ করলে একসময় আমাদের এই সভ্যতা ভেঙে পড়বে। ঠিক ওইভাবেই এই পৃথিবীর নাম হবে সবুজ পৃথিবী না, ডেথ অফ ল্যান্ড। তাই আমি মনে করি আজকের আমার এই সংসদে আমি যতগুলো যুক্তি বললাম, আমার পক্ষ দলের নেতা উপনেতা যতগুলো যুক্তি বললেন, তার উপর ভিত্তি করে কোনোভাবেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রস্তাব গৃহীত হতে পারে না। আমি তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, বিরোধী দলীয় সংসদ সদস্য এম আকিরুজ্জামানের বক্তব্যের মধ্য দিয়ে আমাদের গঠনমূলক পর্বের বক্তব্যের পরিসমাপ্তি ঘটলো। এ পর্যায়ে আপনাদের আমরা আমন্ত্রণ জানাবো আমাদের যুক্তিখণ্ডন পর্বে। যুক্তিখণ্ডন পর্বের শুরুতে আমন্ত্রণ জানাচ্ছি বিরোধী দলীয় নেতা আকলিমা বিনতে ইসলামকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রথমে আমি সরকার দলীয় মন্ত্রীর একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। তিনি বলে গেলেন যমুনা গ্রুপ এবং ওয়াটন গ্রুপের মালিক উনি তারা ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রি তৈরি করেছেন। তবে আমি বলতে চাই মন্ত্রী মহোদয়, সাধারণ শিক্ষা থেকে শিক্ষিত হয়ে কি মানুষ উদ্যোক্তা হচ্ছে না? যেমন আমি একজন উদাহরণ বিশেষভাবে উল্লেখ করতে চাই, যিনি আমাদের প্রফেসর জনাব গাজী এম এ সালাম স্যার। সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে যিনি হিসাব বিজ্ঞান বিভাগ থেকে শিক্ষিত হয়ে এখন একজন প্রতিষ্ঠিত ব্যক্তি এবং তিনি তার 37টি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, যিনি একজন সফল উদ্যোক্তা। তার অধীনে কাজ করছে আজ হাজারো মানুষ এবং সাধারণ শিক্ষা থেকে একজন মানুষ অনেক কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে এবং দেশের উন্নতি অগ্রগতিতে একটি বিশেষ ভূমিকা পালন করছে বলে আমি ধারণা করছি। প্রধানমন্ত্রী বলে গেলেন যে কারিগরি শিক্ষা থেকে ডিপ্লোমা করে শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা থেকে শিক্ষিত হয়ে শিক্ষার্থীরা জব করতে পারছে, পাশাপাশি শিক্ষার পাশাপাশি পড়াশোনার পাশাপাশি জব করতে পারছে। তাহলে সাধারণ শিক্ষায় শিক্ষিতরা কি পাশাপাশি জব করতে পারছে না? তারাও তো টিউশনি এবং বিভিন্ন সেলসের অথবা ছোটখাটো কাজের মাধ্যমে নিজেদের খরচ নিজেরাই চালাচ্ছে, নিজেরাই বহন করছে এবং পিতামাতাকে সহায়তা করছে। মাননীয় স্পিকার, আমি আরো একটি পরিসংখ্যান তুলে ধরতে চাচ্ছি। 7 সেপ্টেম্বর 2019 ডেইলি স্টারের একটি প্রতিবেদন থেকে জানা যায় যে বাংলাদেশের সাক্ষরতার হার বিগত এক দশকে 28.12 থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে 73.9%তে উন্নীত হয়েছে। আর এদের 59.9%ই সনাতনী শিক্ষায় শিক্ষিত। সুতরাং মাননীয় স্পিকার, দেশকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতেও সাধারণ শিক্ষা কিন্তু যথেষ্ট ভূমিকা পালন করছে। এছাড়াও জাতিসংঘে প্রণীত টেকসই উন্নয়ন আইন অভিষ্ট 4 SDG 4 অনুযায়ী সরকার মানসম্মত ও সর্বজনীন শিক্ষা নিশ্চিত করতে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। দেশের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রেও সাধারণ শিক্ষা দক্ষ মানব সম্পদ গঠনে অপরিহার্য। সাধারণ শিক্ষার মাধ্যমে একজন মানুষ শুধুমাত্র কর্মজীবীই নয়, পাশাপাশি মানবীয় গুণও লাভ করে। তাই সাধারণ শিক্ষাকে অবহেলিত করা যাবে না। মাননীয় স্পিকার, আমাদের দেশে আইনি সুশাসনের ক্ষেত্রেও সাধারণ শিক্ষা ব্যাপক ভূমিকা পালন করছে। মাননীয় স্পিকার, আমাদের দেশের একটি বিশাল জনগোষ্ঠী আইন রক্ষা বাহিনী হিসেবে কাজ করছে এবং এছাড়াও আমাদের দেশের উকিল এবং ব্যারিস্টার পদে একটি বড় জনগোষ্ঠী কাজ করে যাচ্ছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি বিরোধী দলীয় নেতা আকলিমা বিনতে ইসলামকে। যুক্তিখণ্ডন
পর্বে তার বক্তব্য উপস্থাপনের জন্য। এবারে এই মহান ছায়া সংসদে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য এবং যুক্তি খণ্ডন পর্বে তার বক্তব্য উপস্থাপনের জন্য বিনয়ের সাথে আমন্ত্রণ জানাচ্ছি এই সরকার দলীয় প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব মাহাদি হাসান। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি বিরোধী দলের নেতার কথার সূত্র ধরে বলতে চাই, তিনি সালাম স্যারের উদাহরণ চেয়েছেন, প্রফেসর গাজী এম এস সালাম স্যারের। তিনি বলেছেন তিনি একজন সনাতনী শিক্ষার মানুষ। মাননীয় স্পিকার, আমি বলতে চাই তিনি সনাতনী শিক্ষার মানুষ হয়েও তিনি বুঝতে পেরেছেন কারিগরি শিক্ষার জন্য কতটা প্রয়োজন দেশের জন্য, দেশের উন্নতির জন্য কারিগরি শিক্ষা কত বড় প্রয়োজন, কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যার জন্য তার 37টি প্রতিষ্ঠানের অধিকাংশ প্রতিষ্ঠানই কারিগরি শিক্ষামূলক প্রতিষ্ঠান। মাননীয় স্পিকার, আমাদের বিরোধী দলীয় সাংসদ বলে গিয়েছেন দর্শনে পড়ে আত্মকর্মসংস্থানের সুযোগ হয়েছে। আমি তার কাছে জানতে চাচ্ছি, দর্শনে মাস্টার্স করে সেখানে কি মুরগির খামার কিভাবে দেওয়া হয় সেখানে কি শেখানো হয়েছে? হয়নি। তিনি অবশ্যই কারিগরি শিক্ষার মাধ্যমে শিখেছেন। মাননীয় স্পিকার, আরেকটা বিষয় বলতে চাই যে বিরোধী দলের সাংসদ সদস্য বলেছেন আর্থিক উন্নয়নের জন্য দরকার সাধারণ শিক্ষা। আমি তার কাছে আসলে জানতে চাচ্ছি যে আর্থিক উন্নয়নের জন্য কিভাবে সাধারণ শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? কারিগরি শিক্ষার মাধ্যমে কি আর্থিক উন্নয়ন সাধন সম্ভব নয়? অবশ্যই সম্ভব, কাজে তার এই যুক্তিটা মূল্যহীন। মাননীয় স্পিকার, এরপরে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের বিরোধী দলীয় নেতা বলে গিয়েছেন যে দেশের সুশাসন প্রতিষ্ঠায় সবথেকে বেশি জরুরি হচ্ছে সাধারণ শিক্ষার মানুষ। আমি বলতে চাই যে এটি সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা মাননীয় স্পিকার। দেশের সুশাসন কখন প্রতিষ্ঠা হবে? যখন আপনার দেশটি ভালো থাকবে, দেশের প্রতিটি মানুষ ভালো থাকবে। কখন আপনার দেশের মানুষগুলো ভালো থাকবে? যখন তারা কর্মমুখী হবে, যখন তারা কাজ পাবে, তখন তারা ভালো থাকবে। যখন সংসারে অভাব থাকবে তখন মানুষগুলো ভালো থাকবে না। যখন তারা অবশ্যই চুরি, ছিনতাই, রাহাজানির মতো কার্যক্রম পরিচালনা করবে, তখন আপনি দেশের সুশাসন কিভাবে প্রতিষ্ঠা করবেন মাননীয় স্পিকার? এরপরে তিনি বলেন গবেষণার বিষয়ে বলে গেলেন। আমার জানা মতে বাংলাদেশের 1/3 বিশ্ববিদ্যালয়ে কোনো গবেষণা হচ্ছে না, সরকারি 10টা বিশ্ববিদ্যালয়ে কোনো গবেষণা হচ্ছে না, বেসরকারি 42টি বিশ্ববিদ্যালয়ে কোনো গবেষণা হচ্ছে না। যে সকল বিশ্ববিদ্যালয়ে গবেষণা হচ্ছে না সেই সকল বিশ্ববিদ্যালয় আর প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলীয় উপনেতা বলে গিয়েছেন যে রাষ্ট্র পরিচালনায় সাধারণ শিক্ষার্থীদের ভূমিকা সব থেকে বেশি। আমি বলছি এটিও তার একটি ভুল ধারণা, কারণ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শুধু যে সাধারণ শিক্ষার্থীদের প্রয়োজনীয়তা রয়েছে এমনটি নয়। আপনি বিভিন্ন মন্ত্রণালয় দেখেন, দপ্তর দেখেন, অধিদপ্তর দেখেন, এগুলো পরিচালনার জন্য অবশ্যই কারিগরি শিক্ষার্থীদের প্রয়োজন রয়েছে। এছাড়া দেশের আইসিটি ডিপার্টমেন্টটা দেখেন, সেখানে অধিকাংশ লোকই যারা কাজ করছে তাদের অধিকাংশ হচ্ছে কারিগরি শিক্ষায় শিক্ষিত। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় উপনেতা একটি প্রশ্ন রেখে গেছেন ন্যাশনাল ইউনিভার্সিটিতে 5 থেকে 6 বছর লেগে যাচ্ছে, এটা সরকারের ব্যর্থতা কিনা? এটা অবশ্যই সরকারের ব্যর্থতা নয়। কি কারণে সরকারের ব্যর্থতা নয়? কারণ ওখানে 4 থেকে 5 থেকে 6 বছর লেগে যাচ্ছে। এটা যেন আপনি কেন জাতীয় ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি পড়ার জন্য আগ্রহী হচ্ছেন? আপনি কেন কারিগরি শিক্ষার দিকে ধাবিত হচ্ছেন না? কেন এখান থেকে পাস করার পরেও আপনি আপনার জীবনকে প্রশ্নের মুখে ফেলে যাচ্ছেন? মাননীয় স্পিকার, তিনি আরো বলেছেন সক্রেটিস, প্লেটো এবং আলেকজান্ডার সাধারণ শিক্ষায় শিক্ষিত। তিনি আমার জানা মতে তারা কখনো স্কুলে যায়নি, তাদের সময় প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, সাধারণ শিক্ষা ব্যবস্থা ছিল না, তারা স্বশিক্ষা শিক্ষিত ছিল। অর্থাৎ এই যুক্তিটাও তাদের ভিত্তিহীন। সবশেষে মাননীয় স্পিকার, আমি বলতে চাই আমি যে প্রস্তাবটি করেছিলাম এটি জাতীয় সংসদে পাস হওয়ার উপযুক্ত এবং এটা পাস হওয়ার যোগ্যতা রাখে মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে এই মহান সংসদের সমাপনী বক্তব্য উপস্থাপনের জন্য যুক্তি খণ্ডন পর্বে মাননীয় প্রধানমন্ত্রী মাহাদি হাসানকে। তার বক্তব্যের মধ্য দিয়ে আমাদের গঠনমূলক পর্ব এবং যুক্তি খণ্ডন পর্ব সহ বক্তব্যের পর্ব সমাপ্ত হলো। এখন আমরা পর্যালোচনার পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমার সাথেই রয়েছেন আজকের এই মহান সংসদের বিচারক, আমাদের স্নেহাস্পদ এক্স প্রেসিডেন্ট ঢাকা শাহীন ডিবেটিং ক্লাব এবং ডিবেটর ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ইউডিএস এর জনাব আব্দুল মারুফ হাসান। তাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই বিতর্ককে ঘিরে তার অবজারভেশনটি আমাদের সামনে তুলে ধরার জন্য। সরকারি দল এবং বিরোধী দলকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে একটা সুন্দর এবং চমৎকার একটি বিতর্ক উপহার দেওয়ার জন্য। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কারিগরি শিক্ষা এবং সনাতনী শিক্ষা, এটা নিয়ে যদি আসলে ডিবেট করতে যাই কোনটি আসলে ভালো এবং কোনটি আসলে খারাপ, এটা আসলে বিতর্ক হয় না। বিতর্ক হয় হচ্ছে কোনটি এখন আমাদের বেশি দরকার। কারণ আমরা যদি একটু লক্ষ্য করি কারিগরি শিক্ষা এবং সনাতনী শিক্ষা দুটোই কিন্তু একটি আরেকটির পরিপূরক। কিন্তু আপনি যখন বাংলাদেশের প্রেক্ষাপটে কথা বলছেন বা আমরা যখন বাংলাদেশের প্রেক্ষাপটে কথা বলি তখন কিন্তু আমাদের দেখতে হবে যে কোন শিক্ষাটা আসলে সবচেয়ে বেশি দরকার। কারণ আমরা আসলে এখানে সনাতনী শিক্ষার্থীর সাথে সাথে আমরা পরিমিত কারিগরি শিক্ষা পাচ্ছি কিনা, কিংবা কারিগরি শিক্ষাটি আসলে কম হয়ে গেল কিনা অনেক, এবং সেই সাথে আমাদের অর্থনীতির চাকাটি কিভাবে ঘুরছে সেটাও কিন্তু আমাদের দেখতে হয়। সেই অনুযায়ী আসলে আজকের বিতর্কটি হয়েছে।
দুটি পক্ষই আসলে কথা বলার চেষ্টা করেছে, যে একটি দল বলার চেষ্টা করেছে কারিগরি শিক্ষা কেন জরুরি বাংলাদেশের প্রেক্ষাপটে, এবং বাংলাদেশে আসলে অর্থনৈতিক চাকাটাকে আরো বেশি সচল করতে কিভাবে কারিগরি শিক্ষা ভূমিকা রাখতে পারে। অন্যদিকে আমরা বিরোধী দলকে দেখেছি যে সনাতনী শিক্ষার কিভাবে মানবিক মূল্যবোধ জাগ্রত করে এবং সেই মূল্যবোধগুলো শেখায়, এবং সেটি কিভাবে আমাদের দেশের সিস্টেমে অনেক বেশি প্রভাব রাখে। এবং আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে বিগত কয়েক বছরে আমরা কিন্তু দেখব যে একটি বাড়ি একটি খামার ধরনের প্রকল্প কিংবা এন্টারপ্রেনারশিপ নামে একটি জিনিস কিন্তু অনেক বেশি প্রচলিত হয়েছে। এবং আমরা দেখি যে প্রধানমন্ত্রী যে এক্সাম্পলটি দিয়েছিলেন যে একটি শিক্ষার্থী তিনি দর্শন থেকে পাশ করে দেশের বাড়িতে গিয়ে মুরগির খামার করেছেন। তো এরকম ঘটনা কিন্তু আমরা অহরহ দেখি যে আপনি আসলে সমাজ থেকে যে শিক্ষাটি পাচ্ছেন যে সনাতনী শিক্ষাটা নিতেই হবে, সেই শিক্ষার কারণে আপনি যখন সনাতনী শিক্ষাটি নেন এবং অনার্স এবং মাস্টার্স পাস করার পরে দেখা যায় আপনি তার ঠিক অপোজিট কোনো চাকরিতে কিংবা ব্যবসাতে জড়িয়ে পড়ছেন, কিংবা আপনি দেখা যাচ্ছে এন্টারপ্রেনার হয়ে গিয়েছেন, যেটি কিনা আপনি যে শিক্ষাটি লাভ করেছেন সেই শিক্ষাটির সাথে একদমই মেলে না। তো আমরা এই সমস্যাটা কিন্তু অহরহ দেখতে পাই, এবং এই সমস্যাটি কিন্তু আসলে আমাদের দেশে কমা উচিত। এবং সেই সাথে এই যে 4টি কিংবা 5টি বছর নষ্ট হচ্ছে, এটি কিন্তু নষ্ট হতে দেওয়া উচিত না। কারণ আমাদের দেশের বেশিরভাগ পরিবারই দেখা যায় যে আর্থিক অসচ্ছলতায় ভোগে, এবং এই পুঁথিগত শিক্ষা বা সনাতনী শিক্ষা নিতে গিয়ে কিন্তু আসলে তাদের অনেক বেশি অর্থ খরচ হয়ে যায়, এবং সেই সাথে তাদের যে পরিবারের অর্থনৈতিক চাকাটি রয়েছে সেটি কিন্তু সচল হতে আরো অনেক সময় নেয়, এবং দেশের কিন্তু এরই সাথে সাথে বেকারত্ব আস্তে আস্তে বেড়ে যায়। সে কারণে আমরা যদি দেখি তাহলে বিদেশেও কিন্তু আমরা অনেক লেবার এক্সপোর্ট করি, বা আমাদের যে জনশক্তি রয়েছে সেগুলো কিন্তু রপ্তানি করি। সুতরাং সেখানে কিন্তু আসলে আপনার পুঁথিগত শিক্ষা বা সনাতনী শিক্ষার থেকে কারিগরি যে শিক্ষাটি রয়েছে সেটি কিন্তু অনেক বেশি ভূমিকা পালন করে। তাই দুটি দলকে ধন্যবাদ জানাই আমাদের কাছে এই ধরনের যুক্তিগুলো এবং এই ধরনের ফ্যাক্টগুলো তুলে ধরার জন্য, এবং সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি স্নেহাস্পদ মোহাম্মদ মারুফ হাসানকে তার এই সুচিন্তিত অভিমতের জন্য। আমাদের বিশেষ আমাদের বিদ্যাপীঠ সহ সম্মানিত দর্শক, আপনাদেরও জীবন পথের বাকি হয়তো এই শব্দগুচ্ছগুলো অবশ্যই পাথের হিসেবে প্রতিভাত হবে। এবার আমরা আমন্ত্রণ জানাবো অবজারভেশন ফর্মে তার দৃষ্টিভঙ্গিটি আমাদের সামনে তুলে ধরার জন্য অনেকদের সুন্দর শব্দগুচ্ছের স্মৃতি বন্ধনে মনাস ইউনিভার্সিটি মেলবোর্ন অস্ট্রেলিয়া থেকে আগত আমাদের আজকে সম্মানিত বিচারক আমার খুবই স্নেহের জারিন তাসনিম জান্নাতকে তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্বার্থ হওয়ার জন্য। ধন্যবাদ সরকারি দল এবং বিপক্ষ দলকে। তোমাদের দুজনেরই আলোচনা অসম্ভব ভালো ছিল। যেমনটা এর আগে আমাদের স্পিকার বলেছেন যে আসলে সনাতনী শিক্ষা এবং কারিগরি শিক্ষার কম্পিটিশনে কোনোটাকেই ভালো এবং কোনোটাকেই খারাপ বলা সম্ভব না। তবে বাংলাদেশের এখন এই মুহূর্তে কোনটি বেশি দরকার? বাংলাদেশ সারা বিশ্বে 8ম স্থানে আছে জনসংখ্যার দিক থেকে। এই বিশাল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করাই আমাদের মূল লক্ষ্য, এবং এই লক্ষ্যকে বাস্তবায়ন করতে হলে আমাদের কারিগরি শিক্ষার উপরে কোনো শিক্ষা নেই। কারণ সনাতনী শিক্ষার মাধ্যমে একজন টিম লিডার যেমন তৈরি হবে, টিম লিডারকে ফলো করার জন্য অসংখ্য ওয়ার্কার্স দরকার। এই ওয়ার্কার্স তৈরি হবে কারিগরি শিক্ষার মাধ্যমে। ধন্যবাদ সকলকে, অসংখ্য ধন্যবাদ আজকে এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এবং বিতর্ক প্রতিযোগিতা দেখার জন্য। ধন্যবাদ সকলকে। জারিন তাসনিম জান্নাতকে আমার অভিনন্দন, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এই স্বল্পতম সময়ের মাঝে তার সুচিন্তিত এবং অতি অবশ্যই গ্রহণযোগ্য মতামত আমাদেরকে উপস্থাপন করার জন্য বা আমাদের উপহার হিসেবে দেওয়ার জন্য। এবারে আমরা একটু এই ডিবেটে যিনি কোঅর্ডিনেটর ছিলেন আমাদের খুব স্নেহাস্পদ উদীয়মান বিতার্কিক সংগঠন এবং খুব বাগ্মী একজন মানুষ, আমাদের ভীষণ স্নেহের আমরিন তাসনিম জাইনাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি অ্যাজ এ কোঅর্ডিনেটর আইসিটি তরফ থেকে এই ডিবেটটি আয়োজন করার ক্ষেত্রে তার যে ভালোবাসা। ধন্যবাদ দুটি দলকে আজকের এত সুন্দর একটি বিতর্ক উপস্থাপন করার জন্য।
আসলে বিতর্কের কোঅর্ডিনেটর হিসেবে আমি কাজ করেছি এবং কোঅর্ডিনেটর হতে গেলে আমাকে সবকিছু দেখে শুনে সব বিতর্ক সাজিয়ে গুছিয়ে দেওয়া লেগেছে। এবং এই বিতর্কটি আয়োজন করার একটি কারণ হচ্ছে বাংলাদেশে যে কারিগরি শিক্ষা নিয়ে যে ভ্রাম্য ধারণাটি আছে সেটা থেকে আমাদের বিজ্ঞ মানুষ বা যারা শিক্ষিত প্রজন্ম বা নব প্রজন্ম তাদেরকে আলোকিত করা। কারিগরি শিক্ষাটা বলতে গেলে হাতে কলমে শিক্ষা, যেটার মাধ্যমে আমরা একটি কর্মসংস্থান একদম নিশ্চিত করে ফেলতে পারি, যেটা এখনকার আমাদের সমাজে একটি অদক্ষের শিক্ষা বা গরিবের শিক্ষা বলে এই ভ্রাম্য ধারণাটি আছে। কিন্তু এই ধারণাটি ভাঙানোর জন্যই এই রকম শিক্ষা মানে এরকম একটি গঠনমূলক বিতর্কের আয়োজন করা হয়েছে এবং আশা করি যে আপনারা সকলে এই বিতর্কটির মাধ্যমে নানা ইনফরমেশন, নানা আলোচ্য বিষয়গুলো পেয়ে গিয়েছেন এবং যার মাধ্যমে আপনি আপনার ভবিষ্যৎ কারিগরি শিক্ষার আলোয় গড়তে পারবেন। এবং কারিগরি শিক্ষার আলোয় ভবিষ্যৎ গড়াতে কোনো ভুলই নেই, যেখানে আমাদের বিদেশে 1 লাখের বেশি কর্মী কাজ করছে কারিগরি শিক্ষার মাধ্যমে এবং তাদের স্যালারি রেট যেটা বলা হয় এখনকার দুনিয়ায়, স্যালারি রেট এখন অনেক বেশি। যারা আমাদের হাতে কলমে শিক্ষা না গ্রহণ করে বিদেশে যাচ্ছে তাদের চেয়ে 3 গুণ 4 গুণ বেশি রেমিটেন্স যারা কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে বিদেশে যাচ্ছে তারা আনতে পারছে দেশে। এক্ষেত্রে অর্থনীতির একটি বড় প্রভাব পড়ছে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এভাবে কারিগরি শিক্ষা আমাদের দেশকে উন্নত করছে। এবং আশা করি বাংলাদেশের শিক্ষিত নবপ্রজন্ম এই কারিগরি শিক্ষার গুরুত্ব বুঝতে পারবেন এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য কারিগরি শিক্ষাকে বেছে নেবেন। আশা করি আপনারা সকলে কারিগরি শিক্ষার মূল্য বুঝতে পেরেছেন এবং আপনাদের ভবিষ্যৎকেও কারিগরি শিক্ষার আলোয় আলোকিত করতে পারবেন। ধন্যবাদ সকলকে। সুপ্রিয় দর্শক, নবযুগের বক্তব্য 2020 যুক্তি দিয়ে সুপার হিরো, আমরা এই শিরোনামে আমাদের আজকের ছায়া সংসদের বিতর্কটি আপনাদের উপহার দিয়েছি। এখন আমাদের দর্শক পোল বা অডিয়েন্সের রায়কে আমরা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। এই সংসদ মনে করে কারিগরি শিক্ষায় দক্ষ ও কর্মমুখী জনশক্তি গড়ে তুলতে পারে। এই প্রস্তাবের পক্ষে যারা আছেন তারা দয়া করে হাত তুলবেন। এই সংসদ মনে করে কারিগরি শিক্ষায় দক্ষ ও কর্মমুখী জনশক্তি গড়ে তুলতে পারে। এই প্রস্তাবটি এই মহাসংসদে পাশ না হওয়ার পক্ষে যারা যারা আছেন তারা দয়া করে হাত তুলবেন। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন আজকের এই বিতর্কে বিরোধী দলীয় সংসদ সদস্য এম আখিরুজ্জামান। ইনস্টিটিউট অফ সায়েন্স ট্রেড অ্যান্ড টেকনোলজি ISTT আয়োজনে আজকের এই বিশেষ ছায়া সংসদের বিতর্ক, যার শিরোনাম ছিল নবযুগের বক্তব্য 2020 যুক্তি দিয়ে সুপার হিরো। এই আয়োজনে যে প্রস্তাবটিকে ঘিরে বিতর্কটি আবর্তিত হয়েছে সেটি হচ্ছে কারিগরি শিক্ষায় দক্ষ ও কর্মমুখী জনশক্তি গড়ে তুলতে পারে। এই বিতর্কে আপনারা আমাদের সারথি হয়েছেন বিধায় ISTT পরিবারের তরফ থেকে আপনাদের অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। গহীন থেকে উৎসারিত ভালোবাসা এবং উচ্চারিত শব্দগুচ্ছের সেতু বন্ধনে বলতে চাই, বিতর্ক এবং যুক্তির সৌন্দর্যের সেতু বন্ধনে আজকে যে অসাধারণ প্রহরে ISTTর আয়োজনে আপনারা আমাদের সারথি হলেন, এই জন্য আপনাদের সকলকে অন্তর্গহীন থেকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের বিশ্বাস ISTTর এই আয়োজনে আপনারা যেমনি আমাদের সাথে থেকে আমাদের ঋদ্ধ করেছেন, সমৃদ্ধ করেছেন, আগামীতেও আমাদের প্রতিটি আয়োজনে এভাবেই আপনারা আমাদের সারথি হয়ে আমাদের ঋদ্ধ হওয়ার উপলক্ষকে আরো বেশি করে প্রতিহত করবেন। আমাদের বিশ্বাস আপনাদের সুচিন্তিত অভিমত এবং সুপরামর্শের মধ্যে দিয়ে ISTT পরিবার এবং ISTTর এই ইউটিউব চ্যানেলটি আরো বেশি সমৃদ্ধ হবে। আমরা ভবিষ্যতে আপনাদের আরো বেশি আনন্দময় ক্ষণ এবং অসাধারণ মুহূর্ত উপহার দেওয়ার চেষ্টা করব। এই শুভ প্রত্যাশায় আজকের এই বিতর্কের স্পিকার হিসেবে আমি স্কাউটার লাল এম আলমগীর বিদায় নিচ্ছি। আমার জুরি বোর্ডের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি, আমার কোঅর্ডিনেটর এবং ISTT পরিবারের সকল সদস্য এবং আমার দেবীরদের ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন।